হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ক্লাস। আজকের আমরা ক্লাস 12 এর একটা নতুন চ্যাপ্টার আলোচনা করতে চলেছি। এর আগে যে সমস্ত ক্লাসগুলো আমরা করে ফেলেছি সেই সমস্ত ক্লাসের লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা সেখান থেকে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো। আগের ক্লাস যেগুলো ছিল ওহমের সূত্র, সব বিভিন্ন ক্লাস ছিল। কারেন্ট ইলেকট্রিসিটির যেসব চ্যাপ্টারগুলো আছে সেই সব চ্যাপ্টারগুলোর বিভিন্ন রকমের ডিসকাস করা হয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আজকের যে ক্লাসটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে কিরচফস ল অফ ভোল্টেজ, অর্থাৎ কারশফের যে সূত্রাবলী আছে সেই সূত্রের ওপর থেকে আমরা বিভিন্ন রকমের অঙ্ক করব, সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তা চলো দেরি না করে আমরা শুরু করে দিই। কিরচফের দুটো সূত্র আছে, একটা হচ্ছে কারেন্টের সূত্র আর একটা হচ্ছে ভোল্টেজের সূত্র। আর কারেন্টের সূত্রের অপর নাম আমরা যাকে বলি কেসিএল, কিরচফস কারেন্ট ল। আর ভোল্টেজের সূত্রের আরেকটা নাম হচ্ছে কেভিএল, যাকে আমরা বলি কিরচফস ভোল্টেজ ল। তা কিরচফস কারেন্ট ল আর কিরচফস ভোল্টেজ ল এগুলো কি, এগুলোই আজকের আলোচনার বিষয়। তা চলো, কেসিএল কাকে বলে সেটা আগে বলি। যে কোনো বর্তনীতে যে প্রবাহ যাচ্ছে, মনে করো কোনো একটা বর্তনী আছে, তড়িৎ বর্তনী। সেই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে, কোনো একটি বিন্দুকে আমরা নোটেট করব। সেই বিন্দুতে সমস্ত যে কারেন্টগুলো আসছে, যে সমস্ত কারেন্টগুলো আসবে, সেই প্রবাহর বীজগাণিতিক যোগফল হবে শূন্য। বীজগাণিতিক যোগফল হবে শূন্য। মনে করো কোনো একটা বর্তনীর প্রবাহতে এইরকম একটা প্রবাহ যাচ্ছে, ওই বিন্দুতে, এই বিন্দু একটা নোট করেছি। এরম একটা প্রবাহ আসছে, এরম একটা প্রবাহ আসছে, চারিদিক থেকে প্রবাহ এসে এখান থেকে মিলাচ্ছে, বা আরো বলতে পারো এটা বেরিয়ে যাচ্ছে। মনে করো এটা, মনে করো বেরিয়ে যাচ্ছে, আরো মনে করো এটা বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা কি হলো, এই বিন্দুতে কতগুলো প্রবাহ প্রবেশ করছে। এটা যদি I1, এটা I2, এটা I3, এটা I4, এটাকে যদি বলা হয় I5, I6, I7, এগুলো সব দেওয়া হয়েছে, এই সমস্ত প্রবাহ। তা কিরচফ কারেন্ট লতে কি বলছে, কারশফের কারেন্টের সূত্রতে কি বলা হচ্ছে, যে এই পয়েন্টে যতগুলো কারেন্ট আছে, কারেন্ট প্রবেশ করেছে বা বেরিয়ে গেছে, এই সমস্ত প্রবাহের বীজগাণিতিক যোগফল। এখানে কিন্তু বীজগাণিতিক কথাটা ইউজ করতে হবে, কেন? আমরা জানি কারেন্ট, এই প্রবাহ মাত্রা কিন্তু একটি স্কেলার রাশি। স্কেলার রাশি, অথচ দেখো এটা ভেক্টরের মতো সব দিক আছে, মানও আছে, কিন্তু এটা একটি স্কেলার রাশি। কেন? এটা ভেক্টর যোগের সূত্র মানে না, সেই জন্য এটাকে স্কেলার রাশি বলা হয়। ঠিক একই রকম এখানে ওই জন্য ভেক্টর যোগের সূত্র মানে না বলে এখানে বীজগাণিতিক যোগের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাই এই টোটাল যে কারেন্ট গুলো আছে, এই কারেন্টের বীজগাণিতিক যোগফল কিন্তু শূন্য হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিরচফস কারেন্ট লর একটা সূত্র দিয়েছে, যেটা ম্যাথামেটিক্স যদি প্রকাশ করতে চাই, যে ম্যাথামেটিক্স প্রকাশ করলে কি হবে দেখো। এখানে এখানে একটা কথা মনে রাখতে হবে, কি জানো তো, যে যেগুলো মনে করো প্রবেশ করছে এই বিন্দুতে, সেগুলো যদি ধনাত্মক কারেন্ট ধরা হয়, অর্থাৎ পজিটিভ কারেন্ট যদি ধরি, আর যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে তাহলে ঋণাত্মক কারেন্ট অর্থাৎ নেগেটিভ কারেন্ট কিন্তু ধরতে হবে। বোঝা গেল? আহ উল্টোটা হতে পারে, যেগুলো বেরিয়ে আছে সেগুলো যদি পজিটিভ ধরে তাহলে এগুলো নেগেটিভ ধরতে হবে। এই হচ্ছে তোমার মেন কমন সেন্স, কিন্তু কাজ লাগাতে হবে। এইটা যদি তুমি মনে না রাখতে পারো, কিন্তু কিরচফস কারেন্ট লতে কিছু হবে না। এটাই তুমি মনে রাখো। আর যেটা মনে রাখতে হবে, আমি সহজ করে বলে দিই, তুমি এটা কাজ করবে, যে যতগুলো কারেন্ট প্রবেশ করছে, যতগুলো প্রবাহ প্রবেশ করছে ওই বিন্দুতে, সেই প্রবাহগুলোর যোগফল সমান হবে যতগুলো কারেন্ট বেরিয়ে যাচ্ছে ওই বিন্দু থেকে ততগুলো কারেন্টের যোগফল। ঠিক আছে, সমান করে দাও। আমি শূন্য, বীজগাণিতিক যোগফল শূন্য না করে সমান করে দিতে পারি। তা প্রথমে বীজগাণিতিক যোগফল শূন্য করি, তারপর তুমি বুঝতে পারবে কি হচ্ছে। দেখো, এই যেগুলো প্রবেশ করছে এগুলোকে যদি ধনাত্মক ধরি, তাহলে I1 প্লাস I2 প্রবেশ করছে, I3ও প্রবেশ করছে, এগুলো সব প্লাস করেছি, I4ও প্রবেশ করেছে, I5 কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে বেরিয়ে যাচ্ছে মানে কি, -I5, I6ও বেরিয়ে যাচ্ছে, তাহলে -I6, I7ও বেরিয়ে যাচ্ছে, -I7 ইকুয়াল টু কত বলা হয়েছে, শূন্য। এটাই হচ্ছে কিরচফস কারেন্ট ল। আর আমি যেটা বললাম কি, যতগুলো প্রবেশ করেছে সেটা যোগ করব, ইকুয়াল টু যতগুলো বেরিয়ে যাচ্ছে সেটা যোগ করব।
তাহলে দেখো এটাকে যদি ওপারে পাঠিয়ে দিই তাহলে I1 I2 I3 I4 ইকুয়াল টু, এটা যদি ওপারে পাঠিয়ে দিই তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে I5 প্লাস I6 প্লাস I7। তাহলে মেন জিনিসটা কি দাঁড়ালো, যে কোনো একটা বিন্দুকে যদি আমি পয়েন্ট আউট করে নিই, ওই বিন্দুতে যতগুলো প্রবাহ প্রবেশ করছে সেই প্রবাহগুলোর যোগফল ইকুয়াল টু যতগুলো প্রবাহ বেরিয়ে যাচ্ছে ওখান থেকে সেই প্রবাহগুলোর যোগফল। এটাই হলো কেসিএল এর ফর্মুলা। ঠিক আছে, এটাই হচ্ছে কেসিএল এর ফর্মুলা। এই ফর্মুলাটা তুমি একদম পরিষ্কার করে বুঝে নাও যে এটা ছাড়া আর কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এবারে আধানের সংরক্ষণ সূত্র এটা থেকে কিন্তু অ্যাপ্লাই করা যায়। আধানের সংরক্ষণ সূত্র এটা থেকে অ্যাপ্লাই করা যাবে। কিভাবে অ্যাপ্লাই করা যাবে দেখো, যদি বলা হয় এখান থেকে এই বিন্দু থেকে যে টি সময় ধরে প্রবাহটা চলেছে, টি সময় ধরে সমস্ত প্রবাহ চলেছে, তাহলে এই সমীকরণটায় যদি আমি সবার সঙ্গে টি গুণ করে দিই, সবার সঙ্গে যদি টি গুণ করে দেওয়া যায় তাহলে কি হবে, I1 টি I2 টি I3 টি I5 টি। দেখো সবার সঙ্গে টি গুণ করেছি। এবারে বলো আমরা কোনো আধান সমান আমরা কি জানি, কিউ ইকুয়াল টু কোনো আধান, আধান সমান আমরা জানি প্রবাহ মাত্রা ইনটু সময়, তাহলে কিউ ইকুয়াল টু আইটি। তাহলে এটাকে যদি আমি বলি Q1, এটাকে যদি বলি Q2, এটাকে যদি বলি Q3, Q4 ইকুয়াল টু কি দাঁড়ালো এখানে, যে কত যে আধানগুলো প্রবেশ করছে, যতগুলো আধান প্রবেশ করেছে ঠিক সেরকম ততগুলো আধান বেরিয়ে গেছে। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এখানে কি মেয়ের মিনিংটা কি দাঁড়ালো, আধানের সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য হয়েছে। আধানের ব্যাপারটা হচ্ছে এখানে যে আধানগুলো প্রবেশ করছে এই বিন্দুতে, এখানে কিন্তু আধান সংরক্ষিত করে রাখতে পারবে না। যতগুলো আধান এখানে প্রবেশ করেছে ঠিক ততগুলো আধান কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়ালো, যে আধানের সংরক্ষণ সূত্র কিন্তু প্রযোজ্য হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আধানের সংরক্ষণ সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাই ছিল কেসিএল এর মেন জিনিস। কেসিএল এর এখান থেকে আর কিছু নেই, এখান থেকে অঙ্ক টঙ্ক আসবে, সেই অঙ্কগুলো আমরা দেখবো। আগে কেভিএলটা দেখে নিই। কেভিএল কি বলা হচ্ছে, কেভিএল হচ্ছে একটা বদ্ধ বর্তনী কল্পনা করে নাও। সেই বদ্ধ বর্তনীতে যেমন একটা এখানে ছবি আঁকা হয়েছে, এরকম একটা বদ্ধ বর্তনী ধরে নাও। সেই বদ্ধ বর্তনীতে কতগুলো তড়িৎচালক বল আছে সেই তড়িৎচালক বলগুলোকে লক্ষ্য করে নাও। আর হচ্ছে ওই বর্তনীর রোধ এবং প্রবাহ মাত্রা গুলো তুমি ইন্ডিকেট করে নাও, কি কি আছে চিহ্নগুলো দিয়ে দাও। এবারে ফর্মুলাটা কি বলছে, ফর্মুলা বা সূত্র কি বলছে, যে ওই বর্তনীর প্রবাহ মাত্রা এবং রোধগুলির গুণফলের বীজগাণিতিক সমষ্টি, রোধগুলির সঙ্গে প্রবাহ মাত্রা এবং রোধগুলির গুণফলের বীজগাণিতিক সমষ্টি হবে ওই বর্তনীর মোট তড়িৎচালক বল, যতগুলো তড়িৎচালক বল আছে তাদের সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ এখানে যে প্রবাহগুলো পাওয়া যাবে প্রবাহর সঙ্গে রোধের গুণফল গুণ করব এবং তাদের যোগ করব, যতগুলো প্রবাহ আছে ততগুলো রোধ আছে তাদের যোগ করব। ওই যোগফল কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এই বর্তনীর মধ্যে যে তড়িৎচালক বল আছে সেই তড়িৎচালক বলগুলির যোগফলের সমান হবে। এটাই হলো কেভিএল এর ফর্মুলা, অর্থাৎ কিরচফস ভোল্টেজ ল এর ফর্মুলা বলতে পারো, সূত্র বলতে পারো এটাই। ঠিক আছে, তা আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব, এই বর্তনীতে সূত্রটা অ্যাপ্লাই করব। খুব ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, আমি যতটা পারি সহজ করে বলবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব মন দিয়ে দেখো এবং সঙ্গে খাতা পেনটাও নিয়েছো, আশা করি নিয়েছো। তা চলো দেখি কি বলছে এখানে। এখানে একটা জিনিস মনে রাখবে, প্রবাহ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ দুটোকে বিবেচনা করতে হবে। তুমি যদি ক্লকওয়াইজ প্রবাহকে পজিটিভ প্রবাহ ধরো বা পজিটিভ কারেন্ট ধরো, অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহকে তুমি ঋণাত্মক কারেন্ট ধরতে হবে, ঋণাত্মক প্রবাহ তোমাকে ধরতে হবে। তাই এখানে দেখো ক্লকওয়াইজ মানে কি, ক্লকওয়াইজ মানে এইরকম যাবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঠিক বিপরীতটা এরকম ভাবে আসবে। এখানে এই প্রবাহ I1 প্রবাহটা কিন্তু ক্লকওয়াইজ যাচ্ছে,
আর I2 প্রবাহটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তাহলে ক্লকওয়াইজ কে আমি ধনাত্মক প্রবাহ ধরবো আর অ্যান্টি ক্লকওয়াইজ কে আমরা ঋণাত্মক। I1 টাকে ধরবো ধনাত্মক কারেন্ট আর I2 টাকে ধরবো আমরা ঋণাত্মক কারেন্ট। তাহলে এখানে প্রবাহ আর রোধের গুণফলের যোগফল আমরা করতে পারি। তাহলে দেখো আমরা যদি বর্তনীর নাম দিয়ে দিই এ পি বি সি এরকম যদি দিতে পারি, এ পি বি সি বর্তনীর জন্য এ পি এ পি বি সি বর্তনীর জন্য প্রথমে আমরা কি করব, I1 টাকে কি বললাম ক্লকওয়াইজ হচ্ছে সেই জন্য প্লাস I1 ইনটু এখানে কত দেওয়া আছে I1 ইনটু R1 প্লাস চলে এসো এপারতে চলে এসো, এখান থেকে আসছি দেখো আসছি, তাহলে প্রবাহ কিন্তু এদিক থেকে যাচ্ছে, তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে, এখানে আর প্লাস থাকবে না, মাইনাস I2 ইনটু হবে কত R2, ঠিক আছে, ইজুক্যাল টু কি হবে, আমি কি বলেছিলাম এক্ষুনি যে যে তড়িৎচালক বল আছে সেই তড়িৎচালক বলগুলি যোগফলের সঙ্গে সমান করতে হবে। এবারে তড়িৎচালক বল দেখো, আচ্ছা এই সূত্রটা কি এরকম ভাবে লিখে রাখি, তাহলে সামেশন দিয়ে IR ইজুক্যাল টু সামেশন অফ ই, এইটা হচ্ছে তড়িৎচালক বল, এটা হচ্ছে IR এইটা। এবারে দেখো এখানে তড়িৎচালক বলের একটা ফর্মুলা আছে, তড়িৎচালক বলের জন্য যে তড়িৎচালক বলের জন্য প্রবাহ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা ঋণাত্মক তোমার ধরতে হবে, যে তড়িৎচালক বলটা নাম সেটা ঋণাত্মক তড়িৎচালক বল, আর যার জন্য ক্লকওয়াইজ যদি প্রবাহ হয় সেই তড়িৎচালক বলকে ধরবো ধনাত্মক তড়িৎচালক বল। অর্থাৎ এখানে তুমি দেখো যেহেতু এটা ধনাত্মক মেরু এটা ঋণাত্মক মেরু, ধনাত্মক মেরুর জন্য প্রবাহ কোন দিকে আসবে, এদিক থেকে এদিকে আসবে, তাহলে এই মুখী প্রবাহ হবে, এই মুখী প্রবাহ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা কিন্তু ঋণাত্মক হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা এটা যেহেতু তোমার ধনাত্মক এটা ঋণাত্মক, তাহলে প্রবাহ কোন দিক থেকে যাবে, এদিক থেকে যাবে, ঠিক আছে, তাহলে এটার জন্য কি হবে ক্লকওয়াইজ প্রবাহ সৃষ্টি হবে, তাহলে এটা কিন্তু ধনাত্মক হবে, এটা কিন্তু ঋণাত্মক হয়েছিল, এটা কিন্তু হবে ধনাত্মক। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, আরো সহজ প্রসেস আছে আমি বলছি, এটা আগে করে নি বলা হচ্ছে। তাহলে এটা কি হবে, তাহলে এখান থেকে শুরু করেছিলাম যাত্রা, আবার এখানে শেষ করেছি, এখান থেকে শুরু করেছি মানে কি এই জায়গাটায় প্রথমে কি আসছে মাইনাস E1, তারপরে ঘুরে চলে এসো কোথায় আসছি এখানে, ঠিক আছে এখানে আসছে, তাহলে প্লাস E2, এই হলো তোমার সূত্রটা অ্যাপ্লাই করা হলো, কোন সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করলো, এটা হচ্ছে বীজগাণিতিক যোগফল করা হয়েছে কিন্তু সেই জন্য এরকম এসছে। এবারে সহজ প্রসেসটা আমি একটু বলি, সহজ প্রসেসটা কি, তুমি যে বিন্দু থেকে শুরু করবে, তুমি এই বিন্দু থেকে শুরু করেছো, এবারে দেখো এই বিন্দু থেকে শুরু করেছো মানে ঘুরে 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 আবার কিন্তু এই বিন্দুতেই আসতে হবে, তুমি এখান থেকে যাত্রা শুরু করেছো প্রথমে যাচ্ছ কি এই মুখে, তাহলে I1 এটা থাক, আমরা আবার এটা লিখবো দেখো I1, তারপরে এটা কি হবে R1, ঠিক আছে, এখান থেকে চলে আসছো এদিকে, কিন্তু তীর চিহ্ন আছে কোন দিকে, ওই দিকে দেওয়া আছে, যেহেতু বিপরীত আছে আমি আসছি যেদিকে বিপরীতমুখী তীর চিহ্ন আছে মানে কি ঋণাত্মক হবে, তাহলে মাইনাস I2 ইন্টু R2 ইজুক্যাল টু, আবার তুমি এখানে চলে এসো, এখানে চলে এসেছি আবার এখানে চলে এসো, যেহেতু ওপারে চলে গেছে এখান থেকে শুরু করেছো, যদি ব্যাটারির ধনাত্মক মেরুতে প্রবেশ করে তাহলে সেই ব্যাটারি তড়িৎচালক বলকে আমরা ঋণাত্মক বলে লিখবো, তাহলে ধনাত্মক মেরুতে প্রবেশ করেছে মানে তড়িৎচালক বল কি হবে ঋণাত্মক। আবার এখানে চলে এসো, কোথায় এসে প্রবেশ করেছি ঋণাত্মক মেরুতে, ঋণাত্মক বাহুতে প্রবেশ করেছি, তাহলে কি হবে ধনাত্মক, তাহলে E2। এই দু রকমের ফর্মুলা আছে তোমার একই করার জন্য, যেটা ভালো লাগবে সেই ফর্মুলাটা ইউজ করো। আমি একটা সহজ প্রসেস বলে দিলাম, এইটা হচ্ছে সহজ প্রসেস, আর এইটা মেন থিওরি প্রসেস, আর মনে রাখার জন্য এই প্রসেসটা অবলম্বন করতে পারো তাহলে বেটার হবে। তাই এইটা হচ্ছে তোমার কিরচফস ভোল্টেজ লর ইকুয়েশন বা ফর্মুলা। তো এবারে একটা রেখে দিয়ে একটা মুছে দিচ্ছি আমি, একটা রেখে দিয়ে একটা মুছে দিয়ে এবারে যেটা করব, এই যে এ বিন্দুটা নেওয়া হয়েছে এই এ বিন্দুতে KCL অ্যাপ্লাই করব, এ বিন্দুতে KCL প্রয়োগ করে পাই কি পাবো, KCL প্রয়োগ করে এখানে দেখো KCL এর কি ফর্মুলা ছিল, যতগুলো প্রবাহ ওই বিন্দুতে প্রবেশ করবে সেই প্রবাহ যোগফল ইজুক্যাল টু যতগুলো প্রবাহ বেরিয়ে যাবে,
এখানে প্রবেশ করছে কোন প্রবাহটা, আই প্রবাহ, আর বেরিয়ে যাচ্ছে দুটো প্রবাহ, কি হবে I1 প্লাস I2 হয়েছে। এবারে এখানে তুমি একটা কাজ করো, I2 ইজুকাল টু কত লিখবো, I মাইনাস I1, ঠিক আছে। আচ্ছা এখান থেকে তুমি একটা কাজ করে নিতে পারো, এই সমীকরণটা আছে, এই সমীকরণটা থেকে একটা সহজে কাজ করে নাও, তুমি I1টাকে রেখে দাও, রেখে দিয়ে I1টা রেখে দিয়ে ওপারে সব পাঠিয়ে দাও, তাহলে হবে কি E2 মাইনাস U1, আর ওপারে চলে যাবে E2 মাইনাস U1, আর এটা চলে গেলে প্লাস হয়ে যাবে I2 R2, আর এর নিচে চলে যাবে, একটু ডিস্টার্ব হয়ে গেলে এর নিচে চলে যাবে যেটা, সেটা হচ্ছে R1, ঠিক আছে। R1 এটা প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। এবার এই যে ফর্মুলাটা দাঁড়িয়েছে, এই ফর্মুলাটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও। এবারে 1 নম্বর আর 2 নম্বর যদি এই দুই I2 মানটা যদি আমি ওইটাই গিয়ে বসাই, তাহলে কি হবে, ওটা যে যদি বসাতে পারি তাহলে আমরা অন্য একটা ফর্মুলা পাবো। তাহলে লিখতে পারি আমি যে 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে পাই, কি পাবো, 1 ও 2 থেকে পাই I1 ইজুকাল টু E2 মাইনাস U1 প্লাস I2 র জায়গায় এই মানটা বসিয়ে দেবো, I মাইনাস I1 ইন্টু R2 বাই R1, এটা এদিকে নিয়ে চলে আসছি। দেখো I1 R1 ইজুকাল টু E2 U1 প্লাস I R2 I1 R2। এবারে এইটা এপারে নিয়ে চলে আসবো, দুটো এক জায়গায় করে নিয়ে চলে আসবো, তাহলে I1 R1 প্লাস I1 R2 ইজুকাল টু E2 মাইনাস U1 প্লাস I R2 হয়েছে। এবারে একটা লিখলে কি হবে, I1টা যদি কমন নিই তাহলে হয়ে যাবে R1 প্লাস R2 ইজুকাল টু E2 মাইনাস U1 প্লাস I R2, তাহলে I1 ইজুকাল টু হয়ে যাবে E2 মাইনাস U1 প্লাস I R2 বাই R1 প্লাস R2। এই সমীকরণটা তোমার গেল কি, এই যে প্রবাহটা পাওয়া যাচ্ছিল I1 প্রবাহ, সেই I1 প্রবাহর এই সমীকরণটা পাওয়া যাবে। এবারে রাইট হ্যান্ড সাইডে যে মানগুলো আছে সেই মানগুলো তুমি যদি যে জানতে পেরে যাও, তাহলে তুমি I1 এর মান পেয়ে যাবে, আর I1 এর মান পেয়ে গেলে তুমি I2 এর মানও পেয়ে যাবে। এই সমীকরণগুলো দিয়েই তোমাকে I1 আর I2 মান কিন্তু বের করতে হবে। এবারে দেখো এখানে যে IR আর ইজুকাল টু সামেশন অফ ই, এই সমীকরণটা তো দেওয়া হয়েছিল, এই সমীকরণটাই কি প্রকাশ করছে, এই সমীকরণটা কিন্তু একটা শক্তি সংরক্ষণ সূত্রর সঙ্গতিপূর্ণ হিসেবে প্রকাশ করছে। এটাকে আমরা কি বিভব প্রভেদ বলতে পারি, তাহলে এটাকে বিভব প্রভেদ ইজুকাল টু ই। এই বিভব প্রভেদ আবার একটা শক্তির একটা রূপ, তাই এটাকে এই সূত্রকে আমরা শক্তির সংরক্ষণ সূত্র হিসেবে। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, এই অঙ্কটাতে কি বলছে, একটা চিত্র দেওয়া হয়েছে, এই চিত্রতে এটা 200 ওহম, এই চিত্রতে কি বলছে যে প্রদর্শিত বর্তনীতে 200 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ এবং তার দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করো। তাহলে এই যে 200 ওহম নেওয়া হয়েছে, এই 200 ওহমের মধ্য দিয়ে কত প্রবাহ যাচ্ছে সেই প্রবাহটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বলে দিচ্ছে যে আইটা কত, এবং এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে। এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ ধরে নিলাম VAB, সেটা কত হবে, এটাই বের করতে বলছে। তা কিভাবে বের করব, দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে, একটা KCL আর একটা KVL অ্যাপ্লাই করতে হবে। তা প্রথম যেটা যে ধরতে হবে, যেটা এই বি বিন্দু যেটা আছে, সেই বি বিন্দুতে আমরা KCL প্রয়োগ করে পাই। বি বিন্দুতে যদি আমরা KCL প্রয়োগ করি তাহলে কি দেখব, দেখো এখানে এই বিন্দুতে প্রবেশ করছে কি, প্রবেশ করছে হচ্ছে I,
তাহলে সেটা ইজুক্যাল টু হয়ে যাবে যে দুটো বেরিয়ে যাচ্ছে কোনটা I1 প্লাস I2। তাহলে এটা আমরা প্রথমে কেসিএল প্রয়োগ করে নিলাম। এখান থেকে তুমি I2 সমান লিখতে পারো, I2 সমান হলো I মাইনাস I1। এটাকে আমি 1 নম্বর সমীকরণ করে দিলাম। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে দিয়েছি। এবারে কি করব, এই যে লুপ আছে এ বি সি এ, এই এ বি সি এ লুপ বা লুপে বলতে পারো, লুপে কেভিএল অ্যাপ্লাই করব। লুপে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি দেখব, দেখো তুমি যে বিন্দু থেকে শুরু করবে, আমি যে নেক্সট যে আগের যে ফর্মুলাটাই বলেছিলাম, যে লাস্টের যে ফর্মুলাটা যেটা সহজ ছিল সেটা তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে একটা বিন্দুকে তোমার ধরে নিতে হবে। মনে করো তুমি সি বিন্দু থেকে যাত্রা শুরু করেছো, সি বিন্দু থেকে কোথায় যাচ্ছ, এইদিকে। তাহলে এই দিকে যাচ্ছ মানে কি, প্রবাহটা এই দিকে যাচ্ছিল, প্রবাহটা এই দিকে। তাহলে কি লিখবো এখানে, তাহলে এখানে দেখো এই প্রবাহ I1 প্রবাহটাই কিন্তু এখানে যাচ্ছে, তাহলে কি হবে I1 ইনটু হবে কি, ইনটু হবে 100 IR। এরপর এখানে চলে আসো, যেদিকে যাচ্ছে সেদিকেই প্রবাহ যাচ্ছে, তাহলে কি হবে প্লাস হবে, প্লাস কি লিখবো 200 ইনটু I হয়েছে। আর আছে কোনো রোধ, রোধ নেই, ইজুক্যাল টু, ইজুক্যাল টু। আবার এখানে চলে এসো, এখান থেকে এসে দেখো কোথায় প্রবেশ করছো, নেগেটিভ বাহুতে। নেগেটিভ বাহুতে প্রবেশ করা মানেই তার তড়িৎচালক বল কিন্তু ধনাত্মক হবে। তুমি অন্য ফর্মুলা ভাবে অন্য রকম ভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা তোমাকে সহজ ভাবে বলছি, অত মনে রাখার ঝামেলা নেই। অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ একদম সিম্পল নিয়ম। তাহলে এটা কি হবে প্লাস 10 হয়েছে। এটা হলো প্রথম এই লুপটাতে তোমার কেভিএল অ্যাপ্লাই করলাম। এখান থেকে আরো সহজ করে নেওয়া যায়, দেখো 0 0 করে কেটে দিলে তাহলে এটা হবে 10I1 প্লাস 20I ইজুক্যাল টু কত হবে 1। এটাকে তুমি 2 নম্বর সমীকরণ করে রাখতে পারো। এবার যে লুপটার কথা ভাবতে হবে এ ডি বি এ, আবার এ ডি বি এ লুপে কি অ্যাপ্লাই করব, কেভিএল। তাহলে কেভিএল অ্যাপ্লাই করব, দেখো তুমি যদি এই পয়েন্ট থেকে শুরু করো আবার কিন্তু এই পয়েন্ট এসে থামতে হবে। তাহলে এই পয়েন্ট থেকে শুরু করেছো মানে কি, দেখো এখান থেকে প্রবাহ কিন্তু এই দিকে আসছে, তুমি যাচ্ছ কোন দিকে, বিপরীতমুখী। তাহলে কি হবে মাইনাস, এখানে যে প্রবাহটা, এই প্রবাহটা কি I2 প্রবাহ যাচ্ছে ওখানে, I2 ইন্টু 150, এটা হয়ে গেল। দেখো তারপর এখানে আসছো, আসছো এখানে, আসছো এখানে, এসছো এখানে এসে ওপরের দিকে উঠছো, তো তাহলে নামছে কি প্রবাহ নিচের দিকে, তুমি ওপরের দিকে যাচ্ছ, তাহলে কি বিপরীতমুখী মানে কি ঋণাত্মক, মাইনাস কোন প্রবাহ, এখানে I প্রবাহ আছে, আর রোধ কত 200, এত, ব্যাস আমাদের রোধ শেষ, তাই ইজুক্যাল টু। আবার তুমি এই পয়েন্টে চলে এলে, এখান থেকে কোথায় যাচ্ছ, এদিকে। কোন বাহুতে প্রবেশ করেছো, ধনাত্মক বাহুতে। ধনাত্মক বাহুতে প্রবেশ করেছো মানেই কি হবে নেগেটিভ, নেগেটিভ হয়ে যাবে, তখন এটা 30 হয়েছে। এবারে এটা ক্যালকুলেশন করে নাও, দেখো সবগুলোতে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে সব প্লাস করে দিলাম, আর 0 0 করে কেটে যাবে। তাহলে এখানে 15I2 প্লাস 20I ইজুক্যাল টু 3 হয়েছে। এবারে দেখো এই সমীকরণটায় আমি I2, এই যে I2 মানটা বসিয়েছি, I2 মানটা এখানে যদি বসাই, এই যে I2 ইজুক্যাল টু যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি লিখবো 15I2 মান হবে I মাইনাস I1 প্লাস 20I ইজুক্যাল টু 3 হয়েছে। এবারে এটাকে ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করলে কত হবে 15I মাইনাস 15I1 প্লাস 20I ইজুক্যাল টু 3। এবারে 20 আর 15 যদি যোগ করি তাহলে কত হবে, 20 আর 15 যোগ করলে হয়ে যাবে 35I মাইনাস 15I1 ইজুক্যাল টু 3 হয়েছে।
এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ করে রাখলাম। 2 নম্বর আর 3 নম্বর, এখানে দেখো 35i আর এখানে 15i1 আছে, এখানে i1 আর i1 এখানে আছে। আমরা এখানে কি করব, অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করতে পারি, সমাধান করব। দেখো এখানে কি করতে পারি, যদি বলি যে 2 ইন্টু, মানে 2 নম্বর সমীকরণকে আমরা যদি 3 দিয়ে গুণ করি, যোগ করব কার সঙ্গে, 3 নম্বর সমীকরণের সঙ্গে যদি 2 করি তাহলে কি পাবো। দেখো এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 30i1 প্লাস এটা হবে 60i ইকুয়াল টু 3। আচ্ছা এটাকে কত, 2 দিয়ে গুণ করব, তাহলে আগে এটা লিখি, তাহলে মাইনাস 30i1 হয়েছে, মাইনাস 30i1 প্লাস এটার সঙ্গে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 70 হয়ে যাবে, 70i ইকুয়াল টু হয়ে যাবে কত, 3 এর সঙ্গে 2 গুণ করলে 6। এটাকে আমরা যোগ করেছি, ব্যাস হয়ে গেছে। দেখো এটা কেটে গেল, এটা যোগ করলে কত হবে, 130 i ইকুয়াল টু 6 3 9, 130 i ইকুয়াল টু কত হবে, 9/130 হয়েছে। এবারে এই সমীকরণটা যদি ক্যালকুলেশন করা হয়, আর ক্যালকুলেশন করলে হবে এত মিলি অ্যাম্পিয়ার, এত মিলি অ্যাম্পিয়ার, তোমরা ক্যালকুলেশনটা করে নিও, আই হয়ে যাবে এত মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে 200 ওহমের মধ্য দিয়ে কত প্রবাহ যাবে, 200 ওহমের মধ্য দিয়ে 69.2 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ যাবে। আর কি বের করতে বলে দিয়েছে, এই যে রোধ দেওয়া আছে, এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, পোটেনশিয়াল ডিফারেন্সটা কত। তা পোটেনশিয়াল ডিফারেন্সের সূত্র আমরা কি জানি, ওহমের সূত্র, ভি ইকুয়াল টু আইআর। তাহলে এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা বলে দিয়েছে ভি এবি, তাহলে ভি এবি ইকুয়াল টু আমরা কি করব, আই ইন্টু 200, আই এর মান কত বেরিয়েছে, 69.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এত মিলি অ্যাম্পিয়ার করে দেওয়া হয়েছিল, এজন্য -3 করা হয়েছে, ইন্টু 200, এটা হয়ে যাবে কত, ক্যালকুলেটর মেরে দেখবে 13.85 ভোল্ট। তাহলে এটা ভি এবির মান পেয়ে গেছি। তাহলে এটাই হলো এই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ। খুবই সহজভাবে তোমাকে ব্যাখ্যা করলাম, এইরকম ভাবে অঙ্কগুলো তোমাকে করতে হবে। দেখো এখানে একটা প্রয়োগ দেওয়া হয়েছে, এটা প্রয়োগ বললে ভুল হবে, এটা অঙ্কও পড়ে, এখান থেকে অঙ্কও পড়ে, আর এটা হচ্ছে কারশফের যে সূত্র আছে সেই সূত্রের প্রয়োগও বলা যায়। কি বলছে এখানে, প্রতিটি আর রোধের 12টি সমান তার দিয়ে গঠিত ঘনকাকার কাঠামোর দুই বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। আমি অলরেডি ছবি এঁকে ফেলেছি, এঁকে দিয়েছি তাড়াতাড়ির জন্য, না হলে আবার আঁকতে অনেক সময় লাগতো। তা আঁকা হয়ে গেছে, দেখো এখানে একটা ঘনক আঁকা হয়েছে, ঘনকটার 12টা বাহু আছে এবং 12টার বাহুতে প্রত্যেকটি রোধ কিন্তু আর বলে লিখে দেওয়া হয়েছে। এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারির তড়িৎচালক বল আমি ই ধরে নিয়ে নিচ্ছি। এবারে যেটা ধরে নিতে হবে, মেন জিনিসটা এটাই, ধরে নেওয়াটা মেন। এখানে যে প্রবাহ মাত্রাটা যাবে, সেই প্রবাহ মাত্রাটা এমন ধরবো যাতে সমানভাবে প্রবাহটা এইটার মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট হয়। তাহলে কত ধরবো, এখানে প্রবাহ ধরে নিতে হবে 6i প্রবাহ ব্যাটারি থেকে বেরোচ্ছে। তাহলে 6i যদি প্রবাহ বেরোয়, এখানে ডিস্ট্রিবিউট করে নাও, কারেন্ট ডিস্ট্রিবিউট করতে হবে। এইটার মধ্য দিয়ে মনে করলাম যে 6i এর মধ্যে 2i এটার মধ্যেও প্রবেশ করলো, ঠিক আছে, এটার মধ্যেও 2i প্রবেশ করলো, আর এটার মধ্যে দিয়েও 2i প্রবেশ করলো। তাহলে তিনটের মধ্যে দিয়ে যদি 2i করে প্রবেশ করে তাহলে কত হলো, 2i প্লাস 2i প্লাস 2i মানে কত হবে, 6i। তাহলে 6i এর সঙ্গে সমান হয়ে গেছে। এবারে দেখো এই 2iটা এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল, এটার মধ্য দিয়ে গেল i প্রবাহ, এটার মধ্য দিয়ে গেল i প্রবাহ, তাহলে 2i ডিস্ট্রিবিউট হয়ে গেল। একই রকম ভাবে
এই 2i কে এখান থেকেও একটা যে প্রবাহ যাবে আর এটার মধ্যে দিয়ে একটা প্রবাহ যাবে, এটার মধ্য দিয়ে আই গেল আর এটার মধ্য দিয়েও আই গেল। এবারে দেখো এই প্রবাহ এদিক থেকে যে প্রবাহটা আসছিল সেই প্রবাহ আর এই দিক থেকে যে প্রবাহ যাচ্ছিল আই প্রবাহ এদিক থেকে আসছিল, এদিক থেকে আই প্রবাহ আসছিল, দুটো প্রবাহ জয়েন্ট হয়ে গিয়ে এখানে প্রবাহ কত হবে 2i প্রবাহ। ঠিক আছে, আবার একই রকম ভাবে এই প্রবাহ একটা যাচ্ছে, এদিক থেকে একটা প্রবাহ যাচ্ছে, দেখো এদিক থেকে 2i যাচ্ছে আর এদিক থেকে একটা আই ভেঙে গেল, এদিক থেকে একটা ঢুকে গেল এই আই। ঠিক আছে, এবারে এই একটা আই এখান থেকে কত যাবে 2i, আবার এই একটা আই এখান থেকে কত যাবে 2i, তাহলে এই 2i এই 2i আর এই 2i, তিনটে 2i মিলে এখান থেকে কত বেরোবে 6i। এইভাবে কারেন্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। এবারে এই যে ঘনকটা আঁকা হয়েছে এই ঘনকের বিভিন্ন নাম দিয়ে নাম দাও, বিভিন্ন বিন্দুতে নাম দিয়ে দাও। এটা যদি এ বিন্দু, এটা বি, এটা সি, এটা ডি, ই, এফ, জি, এইচ, এইভাবে সব নাম দেওয়া হয়েছে। এখানে তোমাকে দেখো ছবিটাই কিন্তু মেন, এই অঙ্কটা অনেক বড় অঙ্ক কিন্তু ছবিটাই মেন, ছবিটাই ডিস্ট্রিবিউট করাটা মানে তোমার ছবিটা কিন্তু একদম জিস্ট হয়ে গেল, আর কিছু নেই, ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে মানে তোমার অঙ্ক শেষ। দেখো কি হচ্ছে, খুব সহজভাবে তুমি বোঝার চেষ্টা করো, আমিও খুব সহজভাবে বলার চেষ্টা করছি। এখান থেকে তুমি যে কোনো একটা লুপ ধরে নাও, যে কোনো একটা লুপ মানে কি ধরে নাও এ বি সি ডি আবার ই, এই একটা লুপকে ধরে নাও। তাহলে আমরা ধরে নিলাম এ বি সি ডি আবার এ লুপে আমরা কেভিএল যদি অ্যাপ্লাই করি, যদি কেভিএল অ্যাপ্লাই করা হয় এই লুপটাতে, কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে দেখো এখান থেকে প্রবেশ করছি, এই দিকে যাচ্ছে, এই দিকে প্রবাহ কত 2i, তাহলে প্রবাহ 2i যেদিকে আমরা যাচ্ছি সেদিকেই প্রবাহ যাচ্ছে, মানে প্লাস হবে 2i ইন্টু আর, প্লাস এখান থেকে এদিকে যাচ্ছি প্রবাহ কত i ইন্টু আর, আবার এদিক থেকে এদিকে যাচ্ছি প্লাস 2i ইন্টু কত আর, 2i ইন্টু আর, আবার এদিক থেকে চলে এলো, দেখো এখানে আর কোনো রোধ নেই তাহলে হয়ে গেল ইজুক্যাল টু হবে, আবার এখান থেকে চলে এসো, এখান থেকে এই গেল গিয়ে 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 আবার ব্যাকে এসে কোথায় প্রবেশ করছি ব্যাটারি ঋণাত্মক বাহুতে, ঋণাত্মক বাহুতে প্রবেশ করা মানে পরিচালক বল কিন্তু ধনাত্মক হবে মানে ই হয়ে গেল। এটা হলো কি আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, তাহলে কেভিএল এর এখান থেকে সব মানগুলো দেখো 2ir ir আর 2ir মানে 4 আগে 5 i আর ইজুক্যাল টু ই, তাহলে এই একটা ফর্মুলা তোমার চলে এলো, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবারে এই যে টোটাল ফর্মটা আছে, এই টোটাল যে রোধগুলো আছে, এই টোটাল রোধের তুল্য রোধ ধরে নিলাম আমরা যে বর্তনীর তুল্য রোধ, তুল্য রোধ ধরি আর, তাহলে তুল্য রোধ ধরে নিলাম আর, আর এখানে পোটেনশিয়াল কত, এখানে পরিচালক বল কত ই, তাহলে ওহমের সূত্র থেকে কি পাবো, তাহলে ওহমের সূত্র থেকে কি পাবো ভি ইজুক্যাল টু আই আর, তাহলে ই ইজুক্যাল টু আই আর, আইটা কত এখানে দেখো, এখানে আইটা কত 6, এখানে 6i তো যাচ্ছে 6i, আই ইন্টু এর তুল্য রোধ কত ধরে নিয়েছি আর, তাহলে এটাকে তুমি কি করবে, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরে নিবে। এবারে 1 নম্বর 2 নম্বর সমীকরণ তুলনা করো, ই আর ই সব দুটো সাইডে আছে কেটে যাবে, 1 আর 2 যদি তুলনা করে পাই, 1 ও 2 1 নম্বর 2 নম্বর তুলনা করে, তুলনা করে কি পাবো 6i আর ইজুক্যাল টু 5i আর, তাহলে আর ইজুক্যাল টু কত হবে, বড় হাতের আর আমি তুলনা ধরেছি সে তুলনা বের করব, তাহলে 5 আই আই কেটে যাবে, 5 বাই 5 আর বাই 6 মানে 5 বাই 6 ইন্টু আর, 5 বাই 6 ইন্টু আর, এই হলো তোমার তুল্য রোধের ফর্মুলা। এইভাবে তোমাকে এই অঙ্কটা করতে হবে, এটা প্রয়োগ হিসেবেও পরে
খুব ভালো প্রশ্ন, অনেকবার পরীক্ষাতে আসে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এই কারেন্ট ডিস্ট্রিবিউটটা তোমার কিন্তু মেন। কারেন্ট ডিস্ট্রিবিউটটা হিজিবিজি হয়ে গেছে, কিন্তু একটু ভালো করে তুমি যদি এখানে একটা লুপ ধরেছিলে যে এ বি সি ডি, এই লুপটা না ধরে তুমি ধরতে পারতে এ এফ সি ডি, এই লুপটা ধরতে পারতে, সেখানেও কেসিএল কেভিএল প্রয়োগ করো, কোনো সমস্যা নেই। তুমি আরো ধরতে পারতে এ জি ই ডি, আবার এই লুপটা ধরতে পারতে, যাই লুপ ধরবে না কেন সেই লুপে কেভিএল ফেলো, কেভিএল ফেলে এই একই ফর্মুলা ইউজ করে দাও, অঙ্ক সমাধান হয়ে যাবে। তোমাকে 3-4টে পয়েন্ট মনে রাখতে হবে। এখানে একটা ছবি আছে দেখতে পাচ্ছ, এই ছবিটার কি মিনিংটা বলছে, মেরু ভোল্টেজ কাকে বলবো, যে কোনো বর্তনীর দুই প্রান্তে দুটো ভোল্টেজ থাকলে তাদের ভোল্টেজ ডিফারেন্স বলতে পারি, বা যে কোনো ভোল্টেজ থাকলে সেই ভোল্টেজকে আমরা মেরু ভোল্টেজ বলতে পারি। কিন্তু মেরু ভোল্টেজের অনেক ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে এই বর্তনীতে যে কোনো দুটি পয়েন্টের বিভবের মধ্যে একটি পয়েন্টের বিভব আমরা শূন্য ধরে নিতে পারি। মনে করো এটার যদি ভি বিভব হয়, এটার এই সি বিন্দুর বিভব কিন্তু আমরা শূন্য ধরে নিতে পারি। কেন এখানে ধরে নেওয়া যায়, কেন এখানে ধরে নেওয়া যাচ্ছে, যে দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্যই কিন্তু এখানে ধরতে বলে, কিন্তু বিভব ধরতে বলে না। সেই জন্য পার্থক্য যাই হবে না কেন সেই একই মান আসবে, শূন্য ধরলেও আসবে একই, আর না ধরলেও আসবে, তাহলে শূন্য ধরে নেওয়া যায়। 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর পয়েন্টে তোমাকে মনে রাখতে হবে যে এই যে প্রবাহ যাচ্ছে, এই যে বর্তনীটা দেওয়া হয়েছে, এই বর্তনীর এই যে একটা বিভব, একটা প্রান্তের বিভব ভি, এই বিভবটা অন্য প্রান্তের যদি বিভব বলা হয় কত, মানে এর ব্যাটারি একটা তড়িৎচালক বল দেওয়া আছে, সেই তড়িৎচালক বলের এক প্রান্তের বিভব ভি, অন্য প্রান্তের বিভবটা কত, এর যদি ভি হয় এর বিভব হবে v-5। বি বিন্দুর বিভব কত হবে, এই যে বিভবটা আছে এই বিভব থেকে তড়িৎচালক বল যদি বাদ দিই সেটাই হবে এই বিন্দুর বিভব, এটা মাথায় রাখতে হবে। আর 3 নম্বর পয়েন্ট যেটা আছে, 3 নম্বর পয়েন্ট তোমার মনে রাখতে হবে যে কোনো একটা বর্তনী দেওয়া আছে, সেই বর্তনীর মাঝে এই একটা, এটা মনে করো এ প্রান্ত, এটাকে বি প্রান্ত, এর পরে কোনো রোধ দেওয়া আছে, তাহলে এ প্রান্তের বিভব যা বি প্রান্তের বিভব কিন্তু তাই হবে। মাঝখানে যদি কোনো সার্কিটে কোনো ইনস্ট্রুমেন্ট যদি জোড়া না থাকে তাহলে কিন্তু এদের বিভব কিন্তু একই হবে। এই সমস্ত মেরু ভোল্টেজের উদাহরণ, মেরু ভোল্টেজের অঙ্ক যদি পড়ে এই সমস্ত ফর্মুলাগুলো তোমাকে কাজে লাগিয়ে মেরু ভোল্টেজ করতে হবে। নেক্সট যেটা আসছে লুপ প্রবাহ। লুপ প্রবাহটা কি, তাহলে একটা লুপ এঁকে নি, যে কোনো একটা লুপ ধরে নাও, এরকম একটা লুপ আছে, এরকম একটা লুপ ধরা হয়েছে, এর মধ্য দিয়ে যদি প্রবাহ যায় তাহলে লুপ প্রবাহ কি এইরকম ভাবে ঘুরে আসবে। একই রকম ভাবে এটার মধ্য দিয়ে কি হবে, এটা এ, এটা বি, এটা সি ডি ই, এরকম ভাবে যদি এরকম যদি ডিসকাস করে দেওয়া হয়, এটা যদি I1 প্রবাহ হয়, এটা যদি I2 প্রবাহ হয়, তাহলে বি আর ইর মধ্য দিয়ে কত প্রবাহ যাবে, বি আর ইর মধ্য দিয়ে তখন প্রবাহ যাবে, তোমাকে মনে রাখতে হবে যে I1 মাইনাস I2 প্রবাহ কিন্তু বি আর ইর মধ্য দিয়ে যাবে। সব কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে, ক্লকওয়াইজ প্রবাহগুলো যাচ্ছে, মানে কি এখান থেকে এটা এখান থেকে ঢুকে যাবে, আবার এদিক থেকে চলে যাবে, এদিক থেকে আসবে, এরকম ভাবে এটা, ওই জন্য এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে লুপ প্রবাহ। এখান থেকেও অঙ্ক আসে, এখান থেকে আই এর মান বের করতে বলে, অলরেডি তুমি এরকম ধরনের অঙ্ক করে ফেলেছি, একটা অঙ্ক হয়ে গেছে। তা এখানে এটা লুপ প্রবাহ বলা হয়, এটাকে লুপের মতো যদি প্রবাহ হয় তাহলে এটাকে লুপ প্রবাহ বলা হচ্ছে। তা কেসিএল আর কেভিএল সম্পর্কে আজকের ছিল এই তার ধারণা, এবং তার থেকে কিছু দু একটা অঙ্ক আমরা দেখলাম কিভাবে অঙ্কগুলো আসে। তা আজকে থাকলো এ পর্যন্ত। কিরচফস ল এর পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা কিরচফস ল এর যে বিভিন্ন রকমের প্রয়োগগুলো আছে, বা এই কিরচফ ল এর অ্যাপ্লাই গুলো যেগুলো করতে পারবো সেগুলোই আমরা ডিসকাস করব পরের ক্লাসে। আর যদি কোনো স্টুডেন্ট আমার চ্যানেলকে নতুন ভিউ করো তাহলে তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এই ধরনের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনের জন্য। তা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকেকার মতো হ্যাভ এ নাইস ডে।